Okay. Hello, everyone. I hope all of you are doing great with your family. Uh, so let me introduce at first myself. The person actually you are hearing right now, that is Subroto Shubho, lecturer in English from St. Philip's School and College. And the thing that I'm going to discuss that is about Valentina Tereskova. সো আমি শুরুতেই আপনাদের সাথে আগে আমি আমাদের যে পিডিএফ ফাইলটা আছে পিডিএফ ফাইলটা আমি শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে। সো আমরা আজকে খুব সুন্দর একটা লেসন করব, ঠিক আছে? আপনারা একটু কাইন্ডলি আপনাদের টেক্সট বুক এবং আপনারা কালার পেন অথবা একটা ব্ল্যাক কালার পেন নিয়ে আপনারা আমি যে ওয়ার্ডগুলো এখন বলবো সেই ওয়ার্ডগুলো একটু দাগিয়ে দেবেন। তো প্রত্যেকটা লেসন করার আগে আমরা যে কাজগুলো করি, যে পার্সোনালি আমি যে কাজটা করি সেটা হলো যে আমি টেক্সট বইয়ের যে আপনাদের আননোন ওয়ার্ডগুলো আছে বা বিশেষ করে যে কনটেক্সচুয়াল মিনিংগুলো আছে, যে কনটেক্সচুয়াল মিনিং যেগুলো ক্যারি করে যে ওয়ার্ডগুলো, সেগুলোর মিনিংগুলো আমরা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি। দেন উই অ্যাকচুয়ালি গো থ্রু দ্য টেক্সট। তারপর আমরা কি করি, টেক্সটটাকে গো থ্রু করার চেষ্টা করি, ঠিক আছে? সো ডিয়ার লার্নার্স, ইটস ভেরি ইম্পর্টেন্ট টু লার্ন দ্য কনটেক্সচুয়াল মিনিং অ্যাট ফার্স্ট, রাইট? সো আমি আপনাদেরকে একটু মুখে মুখে আমি মিনিংগুলো বলে দেবো। আপনারা যে কাজটা করবেন, যেহেতু ভিডিও প্লেলিস্টে দেওয়াই থাকবে, আপনারা পজ করে করে মানেগুলো আগে একটু বইয়ের সাথে লিখে রাখবেন, সো দ্যাট it will be very easy for you to read the text, ঠিক আছে? So the first thing that comes, distance learning. এই যে এখানে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি আমরা, এই ওয়ার্ডটাকে আপনি একটু আন্ডারলাইন করবেন। আন্ডারলাইন করে এই ওয়ার্ডটার মানেটা একটু লিখে রাখেন, যে ডিস্টেন্স লার্নিং মানে হলো দূরশিক্ষণ পদ্ধতি। আবার বলছি, দূরশিক্ষণ, ডিস্টেন্স লার্নিং, দূরশিক্ষণ। এই ওয়ার্ডটার মানে আমরা যখন টেক্সটটাকে রিডিং করব তখন এটা সম্পর্কে আরো ডিটেলসে জানার চেষ্টা করব, ঠিক আছে? জাস্ট ওয়েট। আবার বলছি, ডিস্টেন্স লার্নিং মানে হচ্ছে দূরশিক্ষণ। নেক্সট কামস, এরপরে যেটা আসে সেটা হলো, এখানে একটা ওয়ার্ড আছে দেখতে পাচ্ছেন আপনারা, এমপ্লয়েড। এমপ্লয়েড, এমপ্লয়েড মিনস কর্মরত। আবার বলছি, এমপ্লয়েড মিনস কর্মরত। এমপ্লয়েড মিনস কর্মরত। ঠিক তার নিচে একটা ওয়ার্ড আছে এখানে, এক্সপার্টাইজ। এক্সপার্টাইজ, এক্সপার্টাইজ মানে বিশেষ দক্ষতা, ঠিক আছে? আবারও বলছি, বিশেষ দক্ষতা। এক্সপার্টাইজ, বিশেষ দক্ষতা। তার নিচে আছে কসমোনাট। কসমোনাট মানে নভোচারী বা মহাকাশচারী। কসমোনাট, নভোচারী বা মহাকাশচারী। সো একটু খুব মনোযোগ সহকারে আপনারা দেখবেন যে আমি কিন্তু প্রত্যেকটা অংশ আপনাদেরকে খুব ডিটেলসে পড়াবো। আর আমরা জানি যে আপনাদের পরীক্ষাতে যে টেক্সটগুলো আসবে সেগুলো কিন্তু আপনাদের পরীক্ষাতে তিনটা টেক্সট আসে ইউজুয়ালি। তো তিনটাই, ফার্স্ট টেক্সট থেকে আপনারা কোশ্চেন পাবেন, এমসিকিউ এবং কোশ্চেন্স। সেকেন্ড টেক্সট থেকে ফ্লোচার্ট, অ্যান্ড দ্য থার্ড টেক্সট, ফ্রম দ্য থার্ড টেক্সট আপনারা পাবেন হচ্ছে সামারি রাইটিং। সো তিনটা টেক্সটই আপনাদের এখন টেক্সট বুক থেকে আসবে। দ্যাট মিনস আপনার যে ইংলিশ ফরম্যাটের যে বুকটা আছে, এই যে ইংলিশ ফরম্যাটে আপনাদের টেক্সট বুক, সেখান থেকে আসবে। সো আপনাকে এই টেক্সট বুকের যে লেসনগুলো আছে এগুলোকে খুব সিরিয়াসলি নিতে হবে। সো এটাকে আন্ডারস্ট্যান্ড করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, যে আপনাকে প্রত্যেকটা ওয়ার্ড খুব আমলে নিয়ে পড়তে হবে বা প্রত্যেকটা ওয়ার্ডকে খুব সিরিয়াসলি দেখতে হবে। ওকে, নেক্সট প্যারাতে চলে যাচ্ছি। নেক্সট প্যারাতে যে ওয়ার্ডটা আছে আমাদের, সেটা হচ্ছে যেখানে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি আমরা, দ্যাটস প্রিটি নিউ ফর আস, দ্যাট ইজ প্রোলেতারিয়া। প্রোলেতারিয়া মানে হলো শ্রমিক। আবার বলছি, প্রোলেতারিয়া মানে হচ্ছে শ্রমিক, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে একটা শব্দ দেখতে পাচ্ছি আমরা, আন্ডারগো। আন্ডারগো মানে কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া। আন্ডারগো মিনস কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া, ঠিক আছে? আন্ডারগো মিনস কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া। ওকে, নেক্সট। তারপরে আমরা পরের প্যারাতে দেখি। এখানে দেখেন, এখানে এটা কিন্তু অনেকে ভুল করে লাঞ্চ বলে ফেলে। এটা লাঞ্চ না, অথবা এটা লাউঞ্জ না, এটা হচ্ছে লঞ্চ। লঞ্চ মানে কোনো কিছু শুরু করা। আপনারা হয়তো ইউজুয়ালি জানেন যে কোনো নতুন ব্র্যান্ডের শপ যদি আপনাদের ডিস্ট্রিক্টে যদি ওপেন হয়, তাহলে তাকে ওরা বলে কিন্তু লঞ্চিং সেরেমনি, তাই না? তার মানে কি, শুরু, তাদের যে শুরুটা হচ্ছে সেটা। তো এখানে যদি আমরা একসাথে ওয়ার্ডটাকে বলি যে সাকসেসফুল লঞ্চ, সো সাকসেসফুল লঞ্চ মানে হচ্ছে সফল যাত্রা। সাকসেসফুল লঞ্চ মিনস সফল যাত্রা। আপনারা একটু কাইন্ডলি ওয়ার্ডটা লিখে রাখেন, সাকসেসফুল লঞ্চ মিনস সফল যাত্রা। ঠিক তার একদম এই প্যারাতে তেমন কোনো ওয়ার্ড নেই। হ্যাঁ, কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো আপনার কাছে মনে হবে যে একটু কঠিন, বা এই যে যেমন একটা ওয়ার্ড আমরা এখানে পেলাম, যে সিল্ক। এই সিল্কটা, এই শব্দটা কোথা থেকে এসেছে তাহলে এই কিন্তু আপনারা জানেন। আমরা বেসিক্যালি জানি যে কোনো দোকানে যদি কেউ কখনো ইলিগাল কিছু করে থাকে, তাহলে আমাদের প্রশাসন গিয়ে সেই দোকানটাকে কি করে, সিল করে দেয়, রাইট?
যখন প্রশাসনকে দোকানটাকে সিল করে দেয়, ঠিক আছে, তখন কিন্তু ওই যে সিল মানে কি, দোকানটাকে তালা মেরে দেয়, দোকানটাকে অফ করে দেয়, তাই না? আচ্ছা, তাহলে এটাকে হচ্ছে সিল। সিল মানে হচ্ছে কোনো কিছু পুড়ে দেওয়া বা আটকে রাখা, কোনো কিছু পুড়ে দেওয়া, পুড়ে বলতে আগুনে পুড়ে দেওয়া না, মানে আটকে রাখা, এখানে হচ্ছে আটকে রাখা। ওকে, নেক্সট। আচ্ছা, তারপরে আমরা দেখি এখানে তারপরে আছে একটা ওয়ার্ড, এই যে একটা ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি এখানে NAUSEA, ঠিক আছে। এই ওয়ার্ডটা আমরা ইউজুয়ালি মিসপ্রোনাউন্স করে থাকি অনেকেই সবাই। এই ওয়ার্ডটার উচ্চারণ হচ্ছে নৌশিয়া। আবার বলছি, ওয়ার্ডটার উচ্চারণ হচ্ছে নৌশিয়া। নৌশিয়া মানে হচ্ছে বমি বমি ভাব। আপনারা কিন্তু ওয়ার্ডগুলো অনেকেই খাতা লেখার চেষ্টা করেন, সো ইটস মাই রিকোয়েস্ট ইউ অল যে আপনারা অবশ্যই বইয়ের মধ্যে ওয়ার্ডটা লিখে রাখবেন, সো দ্যাট আমরা যখন প্যাসেজগুলো রিডিং করব তখন যেন আমাদের বইয়ের সাথে যেন আমাদের চোখের একটা সম্পর্ক তৈরি হয়, ঠিক আছে। নেক্সট, ডিসকমফোর্ট, অস্বস্তি। ডিসকমফোর্ট, অস্বস্তি, ঠিক আছে। ডিসকমফোর্ট মিন্স হচ্ছে অস্বস্তি। আচ্ছা, তারপরে আমরা যাই পরের পরের পেজে। দেখেন পরের পেজেই আছে আমাদের এখানে হরিজন মানে দিগন্ত। হরিজন মিন্স দিগন্ত, ঠিক আছে। হরিজন মিন্স দিগন্ত। ওকে, তারপর আছে এখানে যেমন অ্যারোসল লেয়ার্স মানে গ্যাসীয় স্তর। অ্যারোসল লেয়ার্স দ্যাট মিন্স গ্যাসীয় স্তর। অ্যারোসল লেয়ার্স মিন্স গ্যাসীয় স্তর। আচ্ছা, তারপরে এখানে আছে পরের প্যারাতে যদি আমরা দেখি এখানে, এখানে আছে অ্যাপ্রোচ নামে একটা শব্দ আছে, দেখেন এই যে অ্যাপ্রোচ। অ্যাপ্রোচ মানে কাছাকাছি অবস্থান করা। আবার বলছি, অ্যাপ্রোচ মানে কাছাকাছি অবস্থান করা, ঠিক আছে। এই পুরো টেক্সটটা কিন্তু আমরা ব্রেকডাউন করবো। আজকে আমরা শুধু টেক্সট পড়া সম্পর্কে পড়বো, তারপরে অন্য একদিন আমরা পড়বো হচ্ছে কল্পনা চাওলা সম্পর্কে। এই যে লাস্ট লাস্ট প্যাসেজে আসি। লাস্ট প্যাসেজে আমরা দেখতে পাচ্ছি, লাস্ট প্যারাতে আসি। লাস্ট প্যারাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে আফটারওয়ার্ডস মানে পরবর্তীতে, ঠিক আছে। আফটারওয়ার্ডস মানে পরবর্তীতে। আচ্ছা, তারপরে আছে আপনার এখানে দেখতে পাচ্ছি আমরা লিজেন্ড, কিংবদন্তি। আর লিভিং লিজেন্ড মানে হচ্ছে জীবন্ত কিংবদন্তি। লিভিং লিজেন্ড মিন্স জীবন্ত কিংবদন্তি, ঠিক আছে। লেজিসলেচার, ঠিক আছে। লেজিসলেটর মানে হচ্ছে আইন কানুন প্রণয়নকারী। আবার বলছি, লেজিসলেটর মানে আইন কানুন প্রণয়নকারী, ঠিক আছে। ওকে, নেক্সট। না, আর এখানে তেমন কিছু নেই। আর বাকি যে ওয়ার্ডগুলো আপনাদের সমস্যা হওয়ার কথা বা হয়, সেগুলো আমরা না আসলে টেক্সট রিডিং করার সময় বের করে দেবো, ঠিক আছে। সো লেটস অল রিড দ্য টেক্সট, লেটস রিড দ্য টেক্সট। ওকে, চলো আমরা সবাই টেক্সটটা রেডি করি। তার আমরা দেখতে পাচ্ছি এটা লেসন 3 ইউনিট 1 লেসন 3, যেখানে আমাদের দুইটি মহিলা সম্পর্কে আমরা জানবো, যে তাদের বিশেষ করে তাদের সাহসী কর্মকাণ্ড সম্পর্কে জানবো। এখানে জন্য বলা আছে টু ওয়েমেন, দুজন মহিলা সম্পর্কে আমরা জানবো, ঠিক আছে। তার মধ্যে ফার্স্ট ওয়ান ইজ অ্যাবাউট ভ্যালেন্টিনা তেরেস্কোভা। তার মধ্যে প্রথম জন হচ্ছে ভ্যালেন্টিনা তেরেস্কোভা। ইউ ক্যান সি দ্য পিকচার অফ ভ্যালেন্টিনা তেরেস্কোভা হিয়ার। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ভ্যালেন্টিনা তেরেস্কোভার একটা ছবি দেওয়া আছে, ঠিক আছে। এবং একটু কাইন্ডলি একটু রিকল করে রাখবেন, মনে করে রাখবেন, রিমেম্বার করে রাখবেন যে এখানে তার ডেট অফ বার্থটা দেওয়া আছে 6 মার্চ 1937। সো চলেন আমরা টেক্সটটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করি। সো ফার্স্ট লাইনটা বলছে যে ভ্যালেন্টিনা তেরেস্কোভা ওয়াজ বর্ন ইন দ্য ভিলেজ মাসলেনিকোভো, টুতায়েভস্কি ডিস্ট্রিক্ট ইন সেন্ট্রাল রাশিয়া। এই শব্দটাকে আমরা একটু মিসপ্রোনাউন্স করে থাকি, এটা ইউজুয়ালি আমরা বলে থাকি যে রাশিয়া। রাশিয়া না বলে আমরা বলবো রাশা, রাইট, ঠিক আছে। তাহলে এখানে দেখেন, তাহলে আমরা বলতে পারছি, আমরা পেছন থেকে মিনিংটা ক্রিয়েট করার চেষ্টা করবো যে ভ্যালেন্টিনা তেরেস্কোভা সেন্ট্রাল রাশিয়ার বা বাংলাতে রাশিয়ার সেন্ট্রাল রাশিয়ার টুতায়েভস্কি জেলার মাসলেনিকোভো গ্রামে জন্মগ্রহণ করেন, ঠিক আছে। পেছন থেকে মিনিংটা ক্রিয়েট করুন। ভ্যালেন্টিনা তেরেস্কোভা ওয়াজ বর্ন ইন দ্য ভিলেজ মাসলেনিকোভো, টুতায়েভস্কি ডিস্ট্রিক্ট ইন সেন্ট্রাল রাশিয়া, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা, আপনারা একটু কাইন্ডলি এখান থেকে এই অংশটুকু একটু হাইলাইট করে রাখবেন, সেন্ট্রাল রাশিয়া। আপনাদের পরীক্ষা থেকে কোশ্চেন আসতে পারে যে তেরেস্কোভা কোন দেশে জন্মগ্রহণ করেছিল। তাহলে আমাদের এইটুকু অংশ বেশি ইম্পর্টেন্ট, বা আমরা যখন কোশ্চেন আনসার করবো তখন আমাদের দেখা গেছে যে আমাদেরকে শুধু কি কি পয়েন্টগুলো নিয়ে আমাদের আনসার ক্রিয়েট করতে হয়, তাই না? সো এই কি পয়েন্টগুলোতে আমরা এখানে বলতে পারি যে সে রাশিয়ার জন্মগ্রহণ করেছিল। এখন বলছে তেরেস্কোভাস ফাদার ওয়াজ আ ট্রাক্টর ড্রাইভার। তাহলে এখান থেকে কিওয়ার্ড কি, আমাদের তেরেস্কোভার বাবা ছিল একজন ট্রাক্টর ড্রাইভার। তার মানে আপনাদেরকে কিন্তু বারবার হিন্টস দেওয়া হবে যে তেরেস্কোভা অ্যাকচুয়ালি সে বিলং টু আ ভেরি পুয়ার ফ্যামিলি। সে মোটামুটি গরিব পরিবার থেকেই সে বিলং করেছিল। তার মধ্যে একটা হিন্টস পেলাম আমরা যে সে, তার বাবা ছিল কি ট্রাক্টর ড্রাইভার।
and her mother worked in a textile plant. তার মা কি করতো? একটা টেক্সটাইল প্লান্টে কাজ করতো। তেরেস্কোভা began school in 1945. তেরেস্কোভা 1945 সালে স্কুল শুরু করে। But that's not the question. The question is at the age of 8. এখানে আন্ডারলাইন করে রাখেন যে at the age of 8, ঠিক আছে, 8 বছর বয়সে স্কুল শুরু করে। দেখেন ইউজুয়ালি আমরা স্কুল শুরু করি কত বছর বয়সে? 5 বা 6 বছর বয়সে। বাট তেরেস্কোভার ক্ষেত্রে সেটা শুরু হয়েছিল 8 বছর বয়সে। হতে পারে সেটা জাস্ট বিকজ অফ আর পভার্টি, ঠিক আছে, তার দায় দুইটার কারণও হতে পারে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে যে বাট লেফট স্কুল, কিন্তু তাকে স্কুল ছেড়ে দিতে হয় ইন 1953। 1953 সালে তাকে স্কুলটা ছেড়ে দিতে হয়। তার মানে আপনাদের পরীক্ষাতে একটা এমসিকিউ কোশ্চেন আসতে পারে যে তেরেস্কোভাকে কত বছর স্কুলে পড়ার পর স্কুল ছেড়ে দিতে হয়। তাহলে দেখেন এখানে 1945 সে স্কুল শুরু করে এবং 1953 তাকে স্কুল ছাড়তে হয়। দ্যাট মিনস আফটার 8 years he had to leave her schooling, ঠিক আছে, তার স্কুল তাকে ছেড়ে দিতে হয়। and continued her education through distance learning, এবং তাকে দূরশিক্ষণ পদ্ধতির মাধ্যমে তার শিক্ষাটাকে চালিয়ে যেতে হয়। She became interested in parachuting from a young age. তাহলে সে প্যারাশুটিং এর উপর, প্যারাশুটিং কি? ওই যে আপনারা দেখেন আকাশ থেকে বা প্লেন থেকে বা ওই যে আপনার বিভিন্ন পাহাড় থেকে প্যারাশুট নিয়ে যে ঝাঁপ দেয়, এটাকে বলে প্যারাশুটিং, ঠিক আছে। এই যে সে প্যারাশুটিং এর উপর ইন্টারেস্টেড বা আগ্রহী হয়ে ওঠে খুব অল্প বয়স থেকে। অ্যান্ড ট্রেন্ড ইন স্কাই ডাইভিং। দেখেন এখানে একটা জিনিস আমরা ভুল করে থাকি, আপনারা যেটা কমন মিস্টেক করে থাকেন, আপনারা মনে করেন ড্রাইভিং, দিস ইজ নট ড্রাইভিং, ইটস ডাইভিং, ঠিক আছে। সো এবং সে এই স্কাই ডাইভিং এর উপর প্রশিক্ষণ নেয় অ্যাট দ্য লোকাল অ্যারো ক্লাব, তাদের যে লোকাল অ্যারো ক্লাব আছে সেখান থেকে। মেকিং আর ফার্স্ট জাম্প অ্যাট এজ 22। এই লাইনটা আমরা একটু আন্ডারলাইন করে রাখবো বইয়ের মধ্যে, যে তার প্রথম জাম্পটা সে করে 22 বছর বয়সে, ঠিক আছে। আমি যে কথাগুলো আপনাদেরকে বলছি আন্ডারলাইন করার জন্য, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো আপনাদের বিশেষ করে এমসিকিউর জন্য এবং কোশ্চেনের জন্য খুব কাজে লাগে, ঠিক আছে। আর ফ্লো চার্টের বিষয়টা আমরা একটু অন্যভাবে দেখার চেষ্টা করি। নেক্সট, on 21st May 1959, at the time she was employed as a textile worker. সে যখন এই ট্রেনিং নিচ্ছিল বা ঝাঁপ দিচ্ছিল, তখন সে নিজেও একজন টেক্সটাইল ওয়ার্কার হিসেবে কাজ করছিল। তার মানে কি, তাকে এই জন্যই কিন্তু তেরেস্কোভাকে বলা হয়েছিল, যেখানে একটা শব্দ পেয়েছি আমরা প্রোলেতারিয়া, যে তাকে কাজ করে তার জীবিকা নির্বাহ করতে হবে, ঠিক আছে। ইট ওয়াজ হার এক্সপার্টাইজ ইন স্কাই ডাইভিং। এই যে স্কাই ডাইভিং যে বিষয়টা আছে, এটা ছিল তার একটা বিশেষ দক্ষতা। আবার বলছি, এক্সপার্টাইজ মিন্স বিশেষ দক্ষতা। যে স্কাই ডাইভিং যে এই কাজটা আছে, এটা তার একটা ছিল বিশেষ দক্ষতা। দ্যাট লেড টু হার সিলেকশন অ্যাজ এ কসমোনট, যেটা তাকে একজন মহাকাশচারী বা নভোচারী হিসেবে সিলেক্টেড হতে কি করেছিল? সহযোগিতা করেছিল। সো ডিয়ার লিসনার্স, আপনারা যে কাজটা করবেন, এখানে এই যে এই অংশটুকু যেটুকু পড়লাম, আপনারা একটু কাইন্ডলি এখানে লিখে রাখবেন যে তেরেস্কোভাস আর্লি লাইফ। এখানে আপনারা এই যে ফাঁকা অংশটুকু আপনি লিখে রাখতে পারেন যে তেরেস্কোভাস আর্লি লাইফ, ঠিক আছে। আপনাদের পরীক্ষায় একটা কোশ্চেন আসতে পারে এভাবে যে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট তেরেস্কোভাস আর্লি লাইফ, ঠিক আছে, তুমি তেরেস্কোভার আর্লি লাইফ সম্পর্কে কি জানো? সেক্ষেত্রে আপনি কি এই পুরো অংশটুকু লিখে দিবেন? তাহলে তো অনেক বড় আনসার হয়ে যাবে। নো, ইউ হ্যাভ টু রাইট অন ইউর ওন ওয়ে। আপনাকে নিজের মতো করে লিখতে হবে। অ্যান্ড আপনি ইউ আর নট সাপোজ টু কপি ফ্রম দ্য টেক্সট। আপনাকে কিন্তু এই টেক্সট থেকে কিন্তু আপনি কিন্তু কপি করার জন্য আপনি অ্যালাউড না। তো সেক্ষেত্রে আপনাকে যেটা বললাম যে আপনি এখানে এই বলতে পারেন, সংক্ষেপে বলবেন যে তেরেস্কোভা সেন্টারের সাথে জন্মগ্রহণ করেছিল। সে একটা গরিব ফ্যামিলি থেকে বিলং করতো, যেখানে তার বাবা ছিল একজন ট্রাক্টর ড্রাইভার, ওয়ারেস তার মা একজন ছিল একজন টেক্সটাইল প্ল্যান্ট ওয়ার্কার। তার স্কুলিং শুরু হয় 8 বছর বয়সে। আর সে যেমন আমরা বলতে পারি প্যারাশুটিংয়ের প্রতি সে খুব ইয়াং এজ থেকে ইন্টারেস্টেড হয়ে ওঠে এবং সেটা ফার্স্ট জবটা করে এট দ্য এজ অফ 22। এই যে এজ অফ 22, রাইট? আচ্ছা, তারপর এই তো এই কয়টা কথাবার্তা লিখলে আমাদের কিন্তু তার আর্লি লাইফ সম্পর্কে বলা হয়ে যায় এখানে, ঠিক আছে। এটুকু কথাবার্তা আমাদের গুছিয়ে বলতে হবে। তো আমরা একদিন হয়তো কোশ্চেন নিয়ে এই টেক্সটটা যদি আমরা একটু ভালো করে আয়ত্ত করতে পারি, তাহলে কোনো একটা সময় হয়তো আমরা টেক্সটের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করতে পারবো। বাট at first remember one thing, that আপনার এই টেক্সটটা সম্পর্কে you must have to have a very good idea about this text. আপনার টেক্সটের কোশ্চেন আনসার করার আগে অবশ্যই আপনার টেক্সট সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া থাকতে হবে। নেক্সট, এখানে বলছে যে আফটার দ্য ফ্লাইট অফ ইউরি গ্যাগারিন। এখন দেখেন ইউরি গ্যাগারিন, ঠিক আছে। এখন ইউরি গ্যাগারিন একটা ব্যক্তির নাম, এর সম্পর্কে একটা পরিচয় দিয়ে দিয়েছে। দেখেন, দ্য ফার্স্ট হিউম্যান বিং টু ট্রাভেল টু আউটার স্পেস, প্রথম মানুষ যে কিনা বহির্বিশ্বে গিয়েছিল ইন 1961। তাহলে আবার বলছি যে 1961-এ ইউরি গ্যাগারিন নামে একজন ব্যক্তি ছিল যে কিনা প্রথম বহির্বিশ্বে গিয়েছিল, ঠিক আছে।
After the flight of Yuri Gagarin, the Soviet Union decided to send a woman in space. তাহলে সোভিয়েত ইউনিয়ন সিদ্ধান্ত নিল যে তারা মহাকাশে একটা মহিলাকে পাঠাবে, মেয়েকে পাঠাবে। অন 16 ফেব্রুয়ারি 1962, ঠিক আছে, 16 ফেব্রুয়ারি 1962 সালে প্রোলেতারিয়া ভ্যালেন্টিনা তেরেস্কোভা, দেখেন এখানে বলা আছে শব্দটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কিওয়ার্ড, প্রোলেতারিয়া ভ্যালেন্টিনা তেরেস্কোভা, ঠিক আছে। এই প্রোলেতারিয়া ভ্যালেন্টিনা তেরেস্কোভা was selected for this project from among more than 400 applicants. 400 জন প্রতিযোগীর মধ্যে সে সিলেক্টেড হয়, ঠিক আছে। আপনাদের পরীক্ষাতে একটা খুব সংক্ষেপে কোশ্চেন আসতে পারে যে তেরেস্কোভা কতজন প্রতিযোগীর মধ্যে সিলেক্টেড হয়। যদি আমি একটা কোশ্চেন বলি আপনাদেরকে এখানে যে 300, আনসার করে যদি বলতে 300, 350, ঠিক আছে, 400 আর 450, যদি এভাবে দিই, ফর এক্সাম্পল আপনাদের যেটা এইভাবে আনসারটা দিয়ে আমি সাজাই, তাহলে আপনারা যে কাজটা করবেন সবাই কিন্তু প্রথমেই এই 400 আনসারটা দিয়ে আসবেন এবং মনে করবেন যে আপনাদের আনসারটা একদমই রাইট, কারণ বই দেওয়া আছে। আসলে আপনারা একটু ভুল করছেন, দেখেন এখানে বইয়ের মধ্যে কিন্তু দেওয়া আছে যে, এখানে বইয়ের মধ্যে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আপনার মোর দ্যান 400 অ্যাপ্লিকেন্টস, এই যে দেখেন মোর দ্যান, তাহলে আপনারা একটু এই লাইনটা একটু মার্ক করে রাখেন যে মোর দ্যান 400 অ্যাপ্লিকেন্টস, ঠিক আছে। তাহলে আপনাদেরকে যে কাজটা করতে হবে যে এখানে জানতে হবে যে তার 400 বেশি প্রতিযোগী ছিল, তার মানে 400 বেশি প্রতিযোগী হলে কিন্তু দাঁড়াচ্ছে কত, ধরেন ওখানে 400-র উপরে যেটা দেওয়া থাকবে সেটাই আপনাকে আনসার সিলেক্ট করতে হবে, সেটা 420 হতে পারে বা 430 হতে পারে বা 450, অ্যাকর্ডিং টু দ্য অপশন, ঠিক আছে। নেক্সট, তেরেস্কোভা হ্যাড টু আন্ডারগো আ সিরিজ অফ ট্রেনিং। তেরেস্কোভাকে অনেকগুলো ট্রেনিং এর মধ্যে দিয়ে যেতে হয়েছিল। আবার বলছি, তেরেস্কোভাকে অনেকগুলো ট্রেনিং এর মধ্যে দিয়ে যেতে হয়েছিল, ঠিক আছে। তেরেস্কোভাকে অনেকগুলো ট্রেনিং এর মধ্যে দিয়ে যেতে হয়েছিল। তাহলে এখানে আমরা একটা গ্রামার শিখি, হ্যাড টু একটা গ্রামার শিখি, ঠিক আছে। যেমন দেখেন হ্যাড টু মানে কোনো কিছু করতে হচ্ছে, যেমন আমি যদি বলি যে হ্যাভ টু গো আই হ্যাভ টু গো দেয়ার, ঠিক আছে, দেয়ার, তার মানে কি আমাকে সেখানে যেতে হবে। আর হ্যাড টু বললে কি হবে যে আই হ্যাভ টু, মানে হ্যাড টু গো দেয়ার, তার মানে কি আমাকে সেখানে যেতে হয়েছিল, ঠিক আছে। আবার বলছি আই হ্যাভ টু গো দেয়ার, আমাকে সেখানে যেতে হবে, আই হ্যাভ টু গো দেয়ার মানে আমাকে সেখানে যেতে হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে কি যে আহ, এখন তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে যে তেরেস্কোভা হ্যাড টু আন্ডারগো মানে কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া, আর সিরিজ অফ ট্রেনিং, তাহলে তেরেস্কোভাকে অনেকগুলো ট্রেনিং এর মধ্যে দিয়ে যেতে হয়েছিল, দ্যাট ইনক্লুডেড, এই যে ট্রেনিং গুলোর নাম হচ্ছে এগুলো, এগুলো না তো ওয়ার্ল্ডের কিছু, এগুলো প্রত্যেকটা হচ্ছে ট্রেনিং এর নাম, ঠিক আছে, প্রত্যেকটা ট্রেনিং এর নাম। তার মধ্যে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এখানে যে তাকে 120 বার প্যারাশুট জাম্প করতে হয়েছিল, ঠিক আছে। সো এইগুলো হচ্ছে তার ট্রেনিং এর নাম, যেগুলো তাকে ফিল আপ করে বা যে ট্রেনিং গুলোতে অংশ নিয়ে তাকে স্পেসে যেতে হয়েছিল। সো লেটস মুভ টু দ্য নেক্সট প্যারা। সিন্স দ্য সাকসেসফুল লঞ্চ অফ দ্য স্পেসক্রাফট ভস্টক 5, তাহলে আমি এখানে আপনাদের একটা কথা বলে রাখি, এখানে কিন্তু দুইটা আমরা স্পেসক্রাফটের নাম শুনবো। দ্য ফার্স্ট ওয়ান ইজ ভস্টক 5, যেটা সবার প্রথমে রওনা দিয়েছিল, ভস্টক 5 সবার প্রথমে রওনা দিয়েছিল। আরেকটা হচ্ছে আমাদের ভস্টক 6, যেটা ভস্টক 5 এর ঠিক পরেই এটা রওনা দিয়েছিল, ঠিক আছে। এই জন্য বলছে সিন্স দ্য সাকসেসফুল লঞ্চ অফ দ্য স্পেসক্রাফট ভস্টক 5 on 14 June 1963, Tereskova began preparing for her own flight. তাহলে এই ভস্তক 5 এর সফল যাত্রার পরপরই তেরেস্কোভা কি করলো, তার নিজের ফ্লাইটের জন্য রওনা দেওয়া বা প্রস্তুতি নেওয়া শুরু করলো। অন দ্য মর্নিং অফ 16 জুন 1963, তাহলে 1963 সালের 16 জুন, মানে তার ঠিক 2 দিন পরে, তেরেস্কোভা অ্যান্ড হার ব্যাকআপ কসমোনট, তার যে সহযোগী নভোচারীরা ছিল, তার নাম কি ছিল, স্লোভোয়েভা, ঠিক আছে, ওয়ার ড্রেসড ইন স্পেস স্যুটস অ্যান্ড টেকেন টু দ্য স্পেস শাটল লঞ্চ প্যাড বাই বাস। তার মানে তারা প্রস্তুত হলো এবং তাদেরকে ওই লঞ্চ প্যাডে বাসে করে নিয়ে যাওয়া হলো। আফটার কমপ্লিটিং হার কমিউনিকেশন অ্যান্ড লাইফ সাপোর্ট চেকস, অবশ্যই সেখানে তাদেরকে কি করবে, আগে প্রথমে তাদের সাথে কমিউনিকেশন চেক করবে, তাদের লাইফ সাপোর্টের জন্য যত রকম জিনিসপত্র দরকার সেগুলো চেক করে নেবে। শি ওয়াজ সিল্ড, এই যে আমরা এখানে বুঝতে পারলাম শি ওয়াজ সিল্ড মানে কি, তাকে আটকে দেওয়া হলো ইনসাইড ভস্টক 6। কাকে আটকে দেওয়া হলো বলেন তো ভিউয়ার্স, তেরেস্কোভাকে এবং স্লোভোয়েভাকে, এই যে তেরেস্কোভা এবং স্লোভোয়েভা, ঠিক আছে। তারপর বললো ফিনিশিং আর 2 hour কাউন্টডাউন, 2 ঘন্টা কাউন্টডাউন শেষে ভস্তক 6 লস্ট ফল্টলেসলি, ভস্তক 6 কি করলো, ত্রুটিহীনভাবে যাত্রা শুরু করলো। তার মানে প্রথমে কি ছিল ভস্তক 5, তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে ভস্তক 6, ঠিক আছে। নেক্সট, এখন বলছে যে তাহলে তাদের রওনা দেওয়া কিন্তু হয়ে গেল, রাইট। এখন আসি আমরা, দো তেরেস্কোভা এক্সপ্রেসড নৌশিয়া অ্যান্ড ফিজিক্যাল ডিসকমফোর্ট ফর মাচ অফ দ্য ফ্লাইট, তাহলে তেরেস্কোভা যখন ওখানে ছিল তখন সে কিন্তু একটু অস্বস্তি, ফিজিক্যাল ডিসকমফোর্ট মানে একটু অস্বস্তি,
এবং বমি বমি ভাব বোধ করছিল অধিকাংশ ফ্লাইট জুড়ে। সে অরবিটেড দ্য আর্থ 48 টাইমস। তাহলে সে পৃথিবীকে 48 বার প্রদক্ষিণ করেছিল। পয়েন্ট টু বি নোটেড, এই জায়গাটুকু আমাদের একটু আন্ডারলাইন করে দিতে হবে। হ্যাঁ, যে সে অরবিটেড দ্য আর্থ 48 টাইমস, সে পৃথিবীকে 48 বার প্রদক্ষিণ করেছিল। অ্যান্ড স্পেন্ড অলমোস্ট 3 ডেজ ইন স্পেস, এবং স্পেসে 3 দিন সেখানে কাটিয়েছিল। স্পেসে 3 দিন সেখানে কাটিয়েছিল। উইথ আ সিঙ্গেল ফ্লাইট, একটা সিঙ্গেল ফ্লাইটে মানে একবার যাত্রাতেই, she logged more flight time than the combined times of all American astronauts who had flown before that date। মানে বিষয়টা কি আমি বলি আপনাদেরকে, যে টেলিস্কোপাস সেখানে যাওয়ার আগে, এর আগে যতজন আমেরিকান অ্যাস্ট্রোনট, যে আমেরিকান অ্যাস্ট্রোনট সেখানে গিয়েছিল, তাদের সবার যোগফলের চেয়েও বেশি সময় টেলিস্কোপাস সেখানে গিয়েছিল। আবার বলছি, টেলিস্কোপাস সেখানে যাওয়ার আগে ধরে নিলাম আমরা 4জন অ্যাস্ট্রোনট সেখানে গিয়েছিল, ঠিক আছে? তো এই চারজন যতক্ষণ ছিল তাদের যোগফলের চেয়ে বেশি সময় টেলিস্কোপাস সেখানে ছিল। এটাকে বলা হচ্ছে she logged more flight time than, এই যে এখানে দেখেন, than the combined times of all American astronauts who had flown there before that date. Right. Next. Telescope also maintained a flight log and took photographs of the horizon, which were later used to identify the aerosol layers within the atmosphere. টেলিস্কোপ সেখানে কি করেছিল, একটা ফ্লাইট লগ মেনটেন করেছিল এবং সে সেখানে কিছু ছবি তুলেছিল, যে ছবিগুলো পরবর্তীতে সেখানকার গ্যাসীয় স্তরগুলো কেমন বা কয়টা স্তর আছে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করতে ব্যবহৃত হয়েছিল। দ্যাটস ইট। সো দেখি এখন পরের এটা কি বলছেন, যে ভস্টক 6 ওয়াজ দ্য ফাইনাল ভস্টক ফ্লাইট। ভস্টক 6 দেখেন, আমরা আগেই বলেছি যে প্রথমে কোনটা গিয়েছিল, ভস্টক 5, তারপর গিয়েছিল আমাদের ভস্টক 6। সেখানে বলা হচ্ছে ভস্টক 6 ওয়াজ দ্য ফাইনাল ভস্টক ফ্লাইট। ভস্টক 6 ছিল ফাইনাল ভস্টক ফ্লাইট অ্যান্ড ওয়াজ লঞ্চড 2 days আফটার ভস্টক 5, যেটা আমরা প্রথমেই একটু আগে জানছি যে ভস্টক 5 এর ঠিক 2 দিন পরে এই ভস্টক 6 যাত্রা শুরু করে, which carried Valery Vyavsky into the similar orbit for 5 days। তার মানে আমরা এটুকু জানি যে টেলিস্কোপের সাথে কি ছিল, স্লোভোয়েভা। আর এখানে ভস্তক ভস্তক 5 এ কে আছে, ভ্যালারি বাইকোপসি, তাই না? আচ্ছা, যারা একই কক্ষপথে অবস্থান করছিল 5 দিনের জন্য। ল্যান্ডিং 3 hours আফটার টেলিস্কোপা, কিন্তু তারা 3 ঘন্টা পরে, টেলিস্কোপার 3 ঘন্টা পরে ল্যান্ড করেছিল। The two vessels approached each other within 5 kilometers at one point। তাহলে দুইটা ভেসেল ঠিক 5 কিলোমিটার দূরত্বে অবস্থান করছিল। আবার বলছি, দুইটা ভেসেল মানে দুইটা যান ঠিক 5 কিলোমিটার দূরত্বে অবস্থান করছিল। এটাকে বলা হচ্ছে কাছাকাছি অবস্থান করা, তাই না? অ্যাপ্রোচ, কাছাকাছি অবস্থান করা। And from space, Tereskova communicated with Vyavsky, তাহলে টেলিস্কোপা বাইকোপসি, টেলিস্কোপা ওখান থেকে বাইকোপসির সাথে যোগাযোগ করেছিল এবং সে কিন্তু রেডিওর মাধ্যমে এই যে সোভিয়েত লিডার কুশোভের সাথেও যোগাযোগ করেছে, because she was supposed to transfer the information, right? কারণ তাকে কিন্তু সবসময় ইনফরমেশন ট্রান্সফার করতে হচ্ছিল যে ওখানকার কি অবস্থা, কি ঘটছে না ঘটছে। হ্যাঁ, কারণ যে কোনো সময় যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, দুর্ঘটনা ঘটার আগেই তাদেরকে ইনফরমেশনগুলো পাস করতে হবে। And the last part, here we can see যে much later, অনেক পরে, in 1977, 1977 সালে, Tereskova earned a doctorate in engineering from Zhukovsky Air Force Academy। আমরা দেখতে পাচ্ছি যেই টেলিস্কোপা পড়াশোনা করতে পারে নাই, তাকে স্কুল ছেড়ে দিতে হয়েছিল, সেই টেলিস্কোপাই শুধুমাত্র তার একাগ্রতার কারণে পরবর্তীতে ডক্টরেট ডিগ্রি অর্জন করে। কোথা থেকে? ফ্রম জুকোভস্কি এয়ার ফোর্স একাডেমি। আফটারওয়ার্ডস, পরবর্তীতে, সে টার্ন টু পলিটিক্স। যে আমরা একটু প্রিপোজিশনে পেতে পারি যে টার্ন টু, ঠিক আছে, ঘুরে দাঁড়ানো, সে রাজনীতিতে ঘুরে দাঁড়ায়। ডিউরিং দ্য সোভিয়েত রিজিম, সোভিয়েতের শাসনকালে, she became one of the presidium members of the Supreme Soviet। সে সুপ্রিম সোভিয়েতের একজন সংসদ সদস্য নির্বাচিত হন। Now this living legend, এই জীবন্ত কিংবদন্তি, is a member in the lower house of the Russian legislature। ঠিক আছে, জীবন্ত কিংবদন্তি এখন রাশিয়ার যেখানে আইন প্রণয়ন করা হয় সেখানকার একজন সদস্য, খুব বড় একটা পদ। On her 70th birthday, তার 70তম জন্মদিনে, when she was invited by the Russian Prime Minister, তাহলে তার 70তম জন্মদিনে তাকে রাশিয়ার প্রাইম মিনিস্টার, তার নাম কি, ভ্লাদিমির পুতিন, তাকে যখন ইনভাইট করে, she expressed her desire, আমার খুবই পছন্দের একটা লাইন, যে she expressed her desire to fly to Mars। সে কোথায় যেতে চায়? সে বলেছিল যে আমি মঙ্গল গ্রহে যেতে চাই। আপনারা এই লাইনটা একটু আন্ডারলাইন করে রাখতে পারেন। বলছিল যে even if for a one way trip, এই লাইনটা খুব টেকনিক্যাল একটা লাইন লিখছে এখানে। যেমন আমরা এখানে বলতে পারি
যে আসলে গিয়ে আসাকে বলা হয় টু ওয়ে ট্রিপ। তো তেরেস্কোভা 70 বছর বয়সে এসে বলছে যে আমি এখন মঙ্গল গ্রহে যেতে চাই। সো বিষয়টা এরকম যে সে বলছে তার প্রাইম মিনিস্টারকে যে আমি গিয়ে যদি ফিরে আসতে নাও পারি, সেটাকে বলা হয় ওয়ান ওয়ে ট্রিপ, গিয়ে যদি ফিরে আসতে নাও পারি আমার কোনো দুঃখ নেই। তার মানে নাও ইউ ক্যান সি যে হাউ প্যাশনেট শি ওয়াজ, সে কতটুকু প্যাশনেট ছিল। এবং আমার মনে হয় যে এই প্যাশনের কারণেই হয়তোবা সেই তেরেস্কোভা তার জীবনের খুব একটা মোড় ঘুরিয়ে দিয়ে সে কোথা থেকে কোথায় চলে এসেছিল। সো দ্যাটস দ্য থিং, দ্যাটস দ্য স্পিরিট, রাইট? সো এই যে এখান থেকে আমরা যে প্যাসেজটা পড়লাম, তাহলে দেখেন যে একটা মেয়ে, সে মেয়ে হওয়ার পরেও সে নিজেকে কিভাবে ঘুরে দাঁড়িয়েছিল নিজেকে নিয়ে। তাহলে এখান থেকে আমরা এখন যে কাজটা করবো ভিউয়ার্স, যে আপনাদেরকে যে কাজটা প্রথমে করতে হবে, যে টেক্সটটা আপনাদের খুব বাসায় ভালো করে পড়তে হবে। আপনারা অবশ্যই নোটগুলো নিয়ে নিয়ে আপনারা একটু পজ করে করে এই টেক্সটটা ভাষা ভালো করে পড়বেন। আমরা অন্য কোনো একটা লেসনে এই টেক্সটের সম্পর্কে বিভিন্ন কোশ্চেন, এমসিকিউ, ইভেন উই ক্যান ডিসকাস অ্যাবাউট দ্য ফ্লোচার্টস, ঠিক আছে, বা সামারি, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তখনই আলোচনা করব যখন আপনার এই টেক্সটটা সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া থাকবে। এবং আমি নেক্সট যখন কোশ্চেন আলোচনা করবো বা ফ্লো চার্ট করবো, তখন কিন্তু আপনাদের জন্য ইট উইল বি ভেরি ইজি ফর ইউ টু আনসার অল দিস কোশ্চেন্স। এই কোশ্চেনগুলো আপনার আনসার করাটা খুব ইজি হয়ে যাবে। সো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আপনাদের সাথে পরবর্তীতে নতুন একটা লেসন নিয়ে খুব শীঘ্রই দেখা হবে। সো টেক কেয়ার, বাই বাই।